সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন কমরেড শেখ ফরিদ, সাথে আছেন সাংবাদিক আতার হালদার। আজকের বিষয় হলো যে বাংলাদেশে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে বলেছেন প্রধান উপদেষ্টা, এবং আরো একটা কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা কয়েকদিন আগে বাংলাদেশের সীমান্ত অন্য রাষ্ট্রের হাতে। এবং আজকে নতুন করে রেজওয়ানা বলেছে বাংলাদেশের মানচিত্র নতুন করে আঁকা হতে পারে। তো স্ক্রিনে জনাব শেখ ফরিদ, আপনাকে স্বাগতম। স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে আমাদের প্রস্তুত থাকতে হবে। তাহলে আমাদের এই প্রস্তুতির কথা হঠাৎ করে ইউনূস কেন বলছে, আপনি যদি এই বিষয়টা একটু বলতেন। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের দর্শকদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আমরা জানি এখন অনেক রাত, তারপর এটা রেকর্ডেড আপনাদের কাছে চলে যাবে। আসলে আমরা যেমন উদ্বিগ্ন, সারা পৃথিবীও উদ্বিগ্ন বাংলাদেশ নিয়ে, এবং বাংলাদেশের যারা দেশ নিয়ে ভাবেন, রাজনীতি নিয়ে ভাবেন, তারাও সকলেই চিন্তিত এই বিষয়গুলো নিয়ে। আপনি একটু আগে যেটা স্ক্রিনে দেখালেন যে ভারত পাকিস্তান যুদ্ধের পরিস্থিতিতে আমাদের প্রস্তুত থাকতে হবে, আমরা কিন্তু এই কথাটার অর্থ বুঝলাম না। এই কথাটার কোন দিকে আমরা মেনে নিব? ভারত পাকিস্তান যুদ্ধ, সেটা আমাদের সাথে কিন্তু পাকিস্তানের সীমান্ত নেই। আমরা পাকিস্তান থেকে 1800 কিলোমিটার দূরে। আর যদি ধরে নিলাম দিল্লি লাহোর যুদ্ধ হলো, সেখানে তারাই বরং 400-500 কিলোমিটারের মধ্যে। তো কোথায় তারা, কোথায় দিল্লি, কোথায় লাহোর, আর কোথায় ঢাকা? আমি বুঝতে পারলাম না আমাদের কেন প্রস্তুতি নিতে হবে। এই ডক্টর ইউনূস, যাকে আমি আদর করে এনুস বলি, এই এনজিওগ্রাম সরকারের মহা উপদেষ্টা এনুস সাহেব কি পশ্চিম পাকিস্তানে নিয়োগকৃত কোনো ব্যক্তি, নাকি তিনি বাংলাদেশকে পূর্ব পাকিস্তান মনে করেন? তা না হলে তিনি কেন এই কথা বলবেন? যুদ্ধ হবে ভারত পাকিস্তান, আমরা তাদের সীমান্ত। এটা যদি বার্মার সাথে হতো ভারতের যুদ্ধ, কথার কথা, তাহলে না হয় বাংলাদেশ বলতো আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের আকাশপথ, আমাদের স্থলপথে সতর্ক থাকতে হবে, কারণ এরা আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা মাঝখানে, আমরা বার্মা এবং মায়ানমার এবং ভারতের একেবারেই আমরা কাছে। তাহলে বুঝতাম যে আমাদের সতর্ক থাকতে বলেছেন, ঠিক আছে। কিন্তু কোথায় দিল্লি, কোথায় দিল্লি কা লাড্ডু খাওয়া খাওয়াই হবে, আর কোথায় লাহোর ফাইট হবে, সেখানে আমাদের প্রস্তুত থাকতে বলতেছেন। আমরা বুঝতে পারতেছি না। আমরা এও জানি তিনি নিজেই বলেছিলেন তাকে তার নিয়োগকর্তা নাকি ছাত্ররা, তিনি নিজেই মুখ দিয়ে এটা বলেছিলেন। সারা পৃথিবীতেই নেতাদের নিয়োগকর্তা থাকে জনগণ। এই পৃথিবীতে প্রথম শুনলাম ছাত্ররা তার নিয়োগকর্তা। তাও কোন ছাত্র? যারা দেশের মুষ্টিমেয় লোকের প্রতিনিধিত্ব করে, হাতে গোনা কতজনের, সেই ছাত্ররা নাকি তাকে নিয়োগকর্তা হিসেবে তিনি নিজেই স্বীকার করেছেন। তাহলে এখন কিন্তু আমাদের সন্দেহ হয় যে বাংলাদেশের ছাত্ররা, ওই মুষ্টিমেয় ছাত্র তার নিয়োগকর্তা না। কেন যেন মনে হচ্ছে এই পশ্চিম পাকিস্তানের পাঞ্জাবি শাসকেরা তার নিয়োগকর্তা, আর তাই তিনি এটার সাথে আরেকটা ইন্টারলিংক আছে। রেজওয়ানা আজকে কি বলেছে আপনি একটু স্ক্রিনে দেখেন। বাংলাদেশকে তার মানচিত্র নতুন ভাবে আঁকতে হতে পারে, এটার সাথেও কিন্তু একটা সম্পর্ক যুক্ত বলে আমার কাছে মনে হচ্ছে। আর আরো একটা বিষয় আপনাকে এই যে বলেছিলাম, এই যে এটাও দেখেন আপনি একটু, এই যে সব কথাগুলো কিন্তু এই যে অবশেষে 4 মাস পর সীমান্তে নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার করলেন পররাষ্ট্র উপদেষ্টা। আর যেটা বললাম যে রেজওয়ানা যেটা বলেছে আজকে বাংলাদেশের মানচিত্র নতুন করে আঁকা হবে, তাহলে কি সব ব্যাপারগুলো একই সূত্রে গাথা? আপনি কি বলবেন? নিঃসন্দেহে এটা তিনি আজকে বলেছেন, এই বাংলাদেশ তার মানচিত্র নতুন করে রাখতে। এটা আজকে? জি, আজকে। ইন্টারেস্টিং। তার মানে এই মানচিত্র কি বড় হবে না ছোট হবে? যদি ছোট হয় তাহলে আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি, আর যদি বড় হয় তাহলে অন্য দেশের জন্য হুমকি। কিন্তু আমাদের বাংলাদেশ জন্ম থেকে, বাংলাদেশে যেদিন জন্ম হয়েছে সেদিন থেকে আমরা কারোর সাথে শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব নীতিতে আমরা চলে আসছি। আমরা কি অন্য দেশের মতো যারা দখলদার তাদের মতো আমরা কারো দেশ দখল করতে যাব? তিনি এটা বুঝিয়েছেন, নাকি আমাদের দেশের কিছু অংশ কেউ না কেউ নিয়ে যাবে, এটা বুঝাতে চেয়েছেন? এই রেজওয়ানা বন্যা, যাকে আমি আদর করে কন্ডম উপদেষ্টা বলি, আমি আগেই বলেছি এবং আবারও বলি, বারবার বলবো, এরা কিন্তু এনজিওর দোকানদার। এনজিওর দোকানদারি আর দেশ চালানো এক না। তাদের কথাগুলো শুনেছেন? তিনি যে বক্তব্যটা দিয়েছেন, তাও আবার আজকে এমন একটা সময় তিনি এই বক্তব্য দিলেন যখন ভারত পাকিস্তান যুদ্ধের মুখোমুখি, বাংলাদেশের মহা উপদেষ্টা বলেছেন প্রস্তুত থাকতে, তখন তিনি এই কথাটা বললেন। আবার এদিক দিয়ে কি স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি নাকি পররাষ্ট্র উপদেষ্টা, জি, উনি বলেছেন যে আমাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। আরে বাবা, আপনাদের তো কেউ নিয়ন্ত্রণ দেয়ই নেই। আপনারা হারানের কি না হারানের কি? আর আপনারা যে পারবেন না এটা তো আমরা জানি। কিছুদিন আপনারা বলে আসলেন 7 সিস্টার দখল করবেন, 4 দিনে কলকাতা দখল করবেন,
এখন বলতেছেন সীমান্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? অর্থাৎ আপনারা যা বলেন তাহা সত্য নয়, আর যাহা সত্য তাহা আপনারা বলেনও না, তাহা আপনারা পারবেনও না, বরং আপনারা হযবরল, আপনারা তালগোল পাকিয়ে ফেলেছেন, কখন যে কি বলেন নিজেরাই জনাব তা শেখ জানেন ফরিদ, না। আরেকটা প্রশ্ন, এটা কি জি বলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা ষড়যন্ত্র চলছিল? আমি আপনাকে একটু দেখাচ্ছি, সেটা হলো জি তারা দেখেন। নেভাল ইনস্টিটিউট একটা টুইট করেছিল যে জি বঙ্গোপসাগর দেখেন। ইন্দো প্যাসিফিক জোনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং সে টুইট করার পরে দুইজন সাংবাদিক নেভাল ইনস্টিটিউটকে উদ্ধৃত করে একটা বিশাল কলাম লিখে, আমি সেটা আপনাকে একটু দেখাচ্ছি। এগুলো কি জি পারস্পরিক সম্পর্কযুক্ত? এবং আরেকটা বিষয়, এটা কিন্তু শেখ হাসিনা কিন্তু বিগত সময় কিন্তু বারবার বলেছিল, আমি শেখের বেটি, আমি দেশ বিক্রি করি না। সেই জিনিসটা আপনাকে একটু দেখাচ্ছি, জি তাহলে দেখেন, আপনার বলতে দর্শকদের সুবিধা হবে। দেখেন। জি আমি সেটাও জিনিসটা আপনাকে একটু দেখাচ্ছি, তারপরে বলতে সুবিধা হবে, একটু শুনুন। ক্ষমতার লোভ আমি করি না, আমি দেশও বেচি না, দেশের স্বার্থ বেচি না। আমি সবসময় দেশের স্বার্থ রক্ষা করেই চলি। তার জন্য অনেকবার ক্ষমতা আসতেও পারিনি, আমার কিচ্ছু আসে যায় না। এখন দেখেন, এই যে জি ক্ষমতায় আসতে পারেনি, তিনি বারবার বলছিল, এই বিষয়ে একটা প্রবন্ধ লিখেছিল। আমি আপনাকে সেটা একটু শেয়ার করি, দেখেন। জি দেখেন, শুনুন। দুজন সাংবাদিক, এই যে ডিফেন্স কর্পোরেশন এন্ড কোঅপারেশন ফ্লেক্সিবিলিটি দ্য কেস ফর বাংলাদেশ, এটা যদি আমি আপনাকে একটু বা বাংলাতে যদি একটু অনুবাদ করে দর্শকদের উদ্দেশ্যে যদি আমি একটু জি বলি, জি জনাব আতার হালদার, আপনি যদি একটু শেয়ার করতেন বিষয়টা। হ্যাঁ, আমি শেয়ার করেছি। হ্যাঁ, আপনি বিষয়টা একটু পড়েন। আমি পড়ছি, একটু মনোযোগ দিয়ে আপনি সবাই শুনবেন। বাংলাদেশ সম্প্রতি একদম আমি প্রথম থেকেই দেখছি আপনার বঙ্গোপসাগরের প্রান্ত সীমানায় অবস্থিত বাংলাদেশের ইন্দো প্যাসিফিক অঞ্চলের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। দক্ষিণ বা পূর্ব চীন সাগরের তীব্র প্রতিযোগিতা থেকে দূরে অবস্থান করলেও এই অঞ্চল দুটি কার্যক্রমের সমর্থন দেওয়ার জন্য যথেষ্ট কাছাকাছি হওয়ায় বাংলাদেশের একটি সম্ভাব্য মূল লজিস্টিক কেন্দ্র হিসেবে মার্কিন নৌবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। বাংলাদেশে নৌ সমর্থ এখন পুরোপুরি ব্যবহার করা হয়নি, তবে বঙ্গোপসাগর সমৃদ্ধ সামুদ্রিক ইতিহাস এবং শক্তিশালী ঐতিহাসিক ভিত্তি সরবরাহ করে। মালাক্কা প্রণালী হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ বাণিজ্য পথগুলো নজরদারি আওতায় রাখা, হরমুজ প্রণালীর সন্নিকটে অবস্থানের কারণে বাংলাদেশ ইন্দো প্যাসিফিক অঞ্চলের সামুদ্রিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভারত ও মিয়ানমারকে প্রতিবেশী হিসেবে পেয়ে বাংলাদেশ নৌক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে, তবে বাংলাদেশের এই সক্রিয় জাহাজ নির্মাণ শিল্প রয়েছে এবং বাংলাদেশের নৌবাহিনীর মালিকানাধীন মেরামত কেন্দ্রগুলো একটু দ্রুত পড়েন, একটু দ্রুত পড়েন। যে কোনো সংঘাতে মার্কিন নৌবাহিনীর সরঞ্জাম রক্ষণাবেক্ষণে সহায়ক হতে পারে। আরো গুরুত্বপূর্ণভাবে বাংলাদেশের নৌঘাটিগুলো সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তির আলোকে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত অবরোধ কার্যক্রমে ব্যবহৃত হতে পারে। কৌশলগত অবস্থানে কি হতে পারে? বাংলাদেশের প্রধান নৌঘাটি মিয়ানমারের রাখাইন অঞ্চল এবং চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোর সিএমইসি এর দিকে মুখ করে আছে, যা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মূল উপাদান এবং চীনের সমুদ্রপথে নির্ভরতা কমাতে গৃহীত। বাংলাদেশের সঙ্গে সহযোগিতার মাধ্যমে মার্কিন নৌবাহিনী এই ঘাঁটি ব্যবহার করে, যা চীনা প্রকল্পগুলোর উপর নজরদারি চালাতে পারে। এছাড়া বঙ্গোপসাগর উপরে প্রান্তে বাংলাদেশের অবস্থান যুক্তরাষ্ট্রকে মালাক্কা প্রণালী রক্ষা একটি গুরুত্বপূর্ণ সুবিধা প্রদান করতে পারে, যা চীনের অর্থনীতি এবং শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বাংলাদেশের মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক ধারণা প্রচার করছে তার নীতিমালায়, তবে এ নীতির ভিত্তি বাংলাদেশের ঐতিহ্যগত পররাষ্ট্রমন্ত্রী সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর প্রতি বিদ্বেষ নয়। বাংলাদেশের অনন্য দেশের সার্বভৌমত্ব বা রাজনৈতিক স্বাধীনতা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি বিশ্বাসী। সুতরাং যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতর সম্পর্ক গড়ে তুলতে আরো সম্পৃক্ত প্রয়োজন, যা উভয় পক্ষের জন্য লাভজনক হতে পারে। বাংলাদেশ চায় ইন্দো প্যাসিফিক অঞ্চলের সামুদ্রিক রুটগুলো নিরাপত্তা বৃদ্ধি, যা এর বৈশ্বিক অর্থনীতির সঙ্গে সংযুক্ত নিজস্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রচুর পরিমাণে বৈশ্বিক জ্বালানি তেল পরিবাহিত হয়, যার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র যেমন জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইনের জ্বালানি রপ্তানি। এই অঞ্চলের নিরাপত্তা রক্ষা শুধু বাংলাদেশের জন্য নয়, বরং মার্কিন নৌবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ তার ইন্দো প্যাসিফিক আউটলুক 1982 সালে জাতিসংঘ সমুদ্র আইন সনদ সহ আন্তর্জাতিক চুক্তিগুলোর আলোকে সামুদ্রিক সংকটে সাড়া দেওয়া, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনায় নাবিকদের স্বাধীন চলাফেরার নিশ্চয়তার উপর জোর দিয়েছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ম নীতি আন্তর্জাতিক সব ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলেও এক্ষেত্রে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সুসংহত সামুদ্রিক কৌশলপত্র এবং মতপাত্রের অভাব লক্ষ্য করা যায়, যা বাংলাদেশের ধীরগতি ও ঝুঁকিভিত্তিক নীতিকে নির্দেশ করে। বাংলাদেশ নৌবাহিনী সম্প্রতি ঘোষিত ইন্দো প্যাসিফিক আউটলুক বাংলাদেশ যুক্তরাষ্ট্রের উন্মুক্ত ইন্দো প্যাসিফিক নীতি প্রতিধ্বনি করে। নীতিগত দিক ছাড়াও বাংলাদেশ একটি মাঝারি শক্তির নৌবহর রয়েছে,
যেটি উল্লেখযোগ্য সংখ্যক ঘাঁটি পরিচালনা করে। সম্প্রতি বছরগুলোতে বাংলাদেশ নৌবাহিনী দ্রুত আধুনিকরণের পথে এগিয়েছে এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে উল্লেখযোগ্য পরিমাণ সামরিক সরঞ্জাম সংগ্রহ করেছে। নিজস্ব উন্নয়নকৃত লিঙ্ক 22 এর মানের ডেটা লিঙ্ক বাংলা 22 এবং পশ্চিমা প্রশিক্ষণ দৃষ্টিভঙ্গি অনুসরণ করে গঠিত হওয়া উচ্চ আকাঙ্ক্ষার বাংলাদেশের নৌবাহিনীকে সহজে বৃহত্তর ইন্দো প্যাসিফিক অপারেশনে সংযুক্ত করা সম্ভব তোলে যথাযথ অনুশীলন ও নীতিগত সমন্বয়ের মাধ্যমে। আচ্ছা, ঠিক আছে, আমার মনে হয় আর পড়ার দরকার নাই, যথেষ্ট আমরা বুঝেছি যে আর্টিকেলটি। জনাব শেখ ফরিদ, আপনি শুনলেন, বুঝলেন, সব একই সূত্রে গাথা, সবকিছু মনে হচ্ছে, আপনি যদি একটু বিশ্লেষণ করতেন। জি, ধন্যবাদ আপনাকে আবারও পরিচালনার জন্য। আপনাকেও ধন্যবাদ ভাই। আসলে এখানে দেখেন 3-4টা বিষয় স্পষ্ট উঠে আসছে, যদিও এটা আর্টিকেলটা আগের, কিন্তু বর্তমানের বাস্তবতার নিরিখে এটা মিলে গেছে। এগুলো সবগুলো ডিপ্লোম্যাটিক কথাবার্তা বলা হয়েছে। মূলত হচ্ছে যে এখানে একটা ঘাঁটি করা হবে এবং এইখানে চীনকে ঠেকানোর জন্য, নিচের আপনি যেগুলো পড়েন না ওইখানে লেখা আছে যে নিচে চীনকে ঠেকানোর জন্যে, চীনের উত্থানকে ঠেকানোর জন্যে, চীনের বাণিজ্য এবং সামরিক উত্থানকে ঠেকানোর জন্যে আমেরিকা এখানে একটা ঘাঁটি করার পরিকল্পনা করেছিল। বাংলাদেশে যখন গত নির্বাচন হয়ে যায় তখনই কিন্তু রাশিয়া থেকেও বলা হয়েছিল, আমরা অনেকেই শুনেছি কিন্তু গুরুত্ব দেইনি কথাটা। কারণ হলো যে আমরা ভেবেছিলাম এটা মার্কিন বিরোধিতা করার জন্য তারা এটা বলেছিল। তারা বলেছিল কিন্তু যে এই সরকারকে উচ্ছেদ করে ফেলবে। এটা রাশিয়ার পত্রিকা, রাশিয়ার গভর্নমেন্ট, রাশিয়ার বিভিন্ন পত্রিকা মারিয়া জাকারোভা এটা বলেছিল, সতর্ক বিপ্লব ঘটানো হবে। নামটা বলার জন্য আপনি গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। দেখেন আসলে আমাদের যে ওই যে গরিবের বউ সকলের ভাবি, এটা কমিউনিস্ট পার্টির নেতারা বলতেন এক সময়। আমাদের বাংলাদেশের দশা হয়েছে তাই। আসলে বার্মাতে যে তারা যাচ্ছে, তারা কিন্তু আমরা কিন্তু আসলে বলির পাঠা। আমি কালকেও বলেছি আপনার এখানে, অন্য জায়গায়ও বলেছি, আমরা কিন্তু বলির পাঠা হব। এই রাখাইনে যাওয়ার কারণ কি জানেন? আপনার সাথে আমার অফ দ্য রেকর্ডে আলোচনার সময় আমি কয়েকটা আর্টিকেল পড়লাম, তখন দেখলাম যে ওই অঞ্চলে প্রচুর কপার, মানে খনিজ সম্পদ, বিভিন্ন রকম খনিজ সম্পদ সেখানে সন্ধান পাওয়া গেছে, খনিজ সম্পদের। এটাই কিন্তু আসল ঘটনা। আমরা মধ্যপ্রাচ্যে এই যে দেখতেছি এই কারণে যুদ্ধ, সেই কারণে যুদ্ধ, আসলে তা না। আসলে এখানে তেলের জন্য যুদ্ধ। ঠিক এই রাখাইনে, বার্মার এই প্রান্তে, এইখানেও প্রচুর খনিজ সম্পদ পাওয়া গেছে। এই কথাগুলো বিশ্বের যারা মোড়ল এবং যাদের টেকনোলজি আছে তারা সবাই জানে। তার কারণে এইখানে চলে আসছে তারা। পৃথিবীর বিভিন্ন, দেখেন কয়েকদিন আগে রুশ জাহাজ, আমাদের সেনা প্রধান যখন রাশিয়া গেলেন, সাথে সাথেই 2টা রুশ জাহাজ, সামরিক জাহাজ এসে ঘুরে গেল এবং বললো একটা শুভেচ্ছা সফর। কিন্তু শুভেচ্ছা সফর বলতে আসলে কিছু নাই। এটা আমরা ভালো করেই জানি যে পরাশক্তিগুলো শুভেচ্ছা সফর মানে কাউকে থ্রেট করা বা কাউকে বুঝিয়ে দেওয়া যে এই অঞ্চলে আমি আছি। আমাদের এখানেও তাই দেখলাম আমরা। আবার ওই দিকে দেখেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি বললেন যে আমি শেখের বেটি, আমি দেশ তো বিক্রি করবোই না, দেশের স্বার্থ বিক্রি আমার ক্ষমতায় যাওয়ার দরকার নেই। তিনি এই কথাগুলো কিন্তু আগেই বলেছিলেন। যদি পরে বলতেন আমরা ভাবতাম যে সেগুলো তিনি পরে যাওয়ার জন্য বলছেন, কিন্তু তিনি এগুলো আগেই বলেছিলেন। যেমন রাশিয়ার থেকে আমরা আগেই শুনেছি যে এই ঘটবে। তো এই যে অবস্থানটা, আমরা যারা মোটামুটি চিন্তা করি বা যারা বুঝি রাজনীতি বা যারা বিশ্ব রাজনীতি নিয়ে বুঝি, এই বাংলাদেশটা একটা মানে আগ্নেয়গিরিতে পরিণত হতে যাচ্ছে এবং আমরা শতভাগ আমরা বলির পাঠা হবো, কোনো সন্দেহ নাই। কালকে আপনার ওখানে আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হলো যে করিডোর কেন দিতে হবে? করিডোরের সাথে পানিপথ তো আরো সহজ, স্থলপথে তো খরচ বেশি, পানিপথে তো তাদের যদি তথাকথিত সে মানবিক করিডোর দিতে হয়, সেটা তো বাই রোডে দিতে পারে, পানিপথে দিতে পারে। তাকে এইখানে আসতে হবে কেন বাই রোডে আসতে হবে? তা বাংলাদেশের ভিতর দিয়ে আপনাকে কেন যেতে হবে? আর আমরা কেন দিব? আর এই সরকারের তো সে অধিকারই নেই। এই সরকার কে, তারা কারা তাকে করিডোর দিবে? একটি নির্বাচিত সরকার ছাড়া কিভাবে আপনি এত বড় সিদ্ধান্ত নেন? এটা তো কোনোভাবে হতে পারে না। আর সর্বশেষ এই যে আমরা 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ মিলে আমরা কি দেখতেছি, যে মূলত এই জুলাই আগস্টের রাজনীতি, জুলাই আগস্টের তথাকথিত অভ্যুত্থান, এগুলো ছিল সবই ষড়যন্ত্র। যতদিন যাচ্ছে প্রতি মিনিটে মিনিটে স্পষ্ট হয়ে উঠতেছে যেগুলো ছিল ষড়যন্ত্র। আজকে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে তার নিয়ন্ত্রণ নাই, সীমান্তে তার নিয়ন্ত্রণ নেই। প্রধান উপদেষ্টা বললেন যে প্রস্তুত থাকতে হবে। আবার কন্ডম উপদেষ্টা বললেন বন ও পরিবেশ, তিনি বললেন যে এই দেশের
সীমানা পরিবর্তন হতে পারে। মানে এই বাংলাদেশকে তার মানচিত্র নতুন ভাবে আঁকতে হতে পারে। এই প্রশ্ন, এগুলো প্রত্যেকটা কথাই রহস্যজনক। এবং এইখানে আপনারা বা আমরা শুনেছি যে $29 মিলিয়ন খেলা চলতেছে। আমার কিন্তু মনে হয় না 29 মিলিয়ন, আমার কিন্তু মনে হয় এখানে বিলিয়ন বিলিয়ন ডলারের গেম এখানে হচ্ছে। কারণ $29 মিলিয়ন খুব বেশি টাকা না, কিন্তু $29 মিলিয়ন জন্য একটা দেশকে এভাবে বিকিয়ে দিবে। $29 মিলিয়ন জন্য পুরো দেশকে একেবারে দাও, মানে ওই যে দাও পে লাগা দিয়া বাজিতে ধরে ফেলবে পুরো দেশ। আমার মনে হয় না। আমার মনে হয় এখানে 29 বিলিয়ন হতে পারে, বা তার চেয়েও বেশি বেশি ঘটনা ঘটতে পারে। সেই জন্য নইলে একটা দেশ এখানে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে কেন? কেন রাশিয়ার যুদ্ধ জাহাজ আসবে? কেন আমেরিকা ঘাঁটি করবে? কেন এইখানে চাইনা আসবে? কেন এইখানে ভারত আসবে? কেন এখানে আমরা যাব? আমাদের যাওয়ার কারণটা কি? আমাদের কি লাভ সেখানে আমরা করিডোর দিব? যেখানে ভারতকে করিডোর দিলেই বলি দেশ বিক্রি করে ফেলছে, দেশের সার্বভৌমত্ব চলে গেল। এখন আরাকান আর্মিরা সশস্ত্র পোশাক পরে আসে, সমস্যা হয় না। করিডোর দিলে সমস্যা হয় না। রোহিঙ্গাদের আবার পাঠিয়ে দেয়, তত সমস্যা হয় না। হচ্ছেটা কি দেশে? আসলে আমাদের সচেতন হতে হবে। আমাদের জনগণ যদি সচেতন না হয়, আমি আগেও বলেছি, এখনো বলি, আমাদেরকে কিন্তু দুর্ভিক্ষের মুখোমুখি হতে হবে। আমাদের কিন্তু একটা যুদ্ধের মুখোমুখি হতে হবে। অবশেষে 4 মাস পরে সীমান্তের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার করলেন পররাষ্ট্র উপদেষ্টা। আমি তাদের অপদেষ্টা বলি, আমি তাদের উপদেষ্টা বলতে নারাজ, কারণ এগুলো সব আপদ। এবং এই অপদেষ্টারা আমাদের আপদ এবং বিপদগুলো ডেকে আনছে, কারণ এদের কোনো রাইটস নেই, তাই এদের আমি উপদেষ্টা বলতে রাজি না। যাই হোক, এখন এই দেশটাকে তারা নিজেদের ব্যর্থতা তারা স্বীকার করতেছে। তারপরেও এই দেশের মিডিয়া কোনো কিছু, এই দেশের বুদ্ধিজীবীরা এখন কোথায়? এই দেশে যারা টকশো করে বেড়ান তারা এখন কোথায়? শেখ ফরিদ, তারা না এত কথা শেখ ফরিদ বলতে। একটা কথা সংযুক্ত করি, আপনি মিডিয়ার জি, কথা যেহেতু বলেছেন, সেটা হলো এই যে দেখেন, গত গত পরশু দীপ্ত টিভির 3 জি, সাংবাদিক শুধুমাত্র প্রশ্ন করেছিল জাতিসংঘের হিসেবে 800 কয়জন আর এই আপনাদের হিসাবে 1400 জন, তাহলে এই গরমিল আবার প্রশ্ন করেছিল যে আপনি কিভাবে অপরাধ বিচারের আগে, তদন্তের আগে অপরাধী সাব্যস্ত করলেন, তাতে করে দীপ্ত টিভি বন্ধ হয়ে গেছে, 3 সাংবাদিক চাকরিচ্যুত হয়েছে। তাহলে স্বাধীনতা কোথায়? না, এখন আমারও বলতে ইচ্ছা করে যে যারা এতদিন বাক স্বাধীনতা নেই বললেন, মিডিয়ার স্বাধীনতা নেই বললেন, আওয়ামী লীগের আমলে কি এটা ঘটেছে যে মন্ত্রীর সামনে গিয়ে কেউ কথা বলছে, পরের দিন তার চাকরি নাই, বা ওই টিভি চ্যানেলটাই বন্ধ হয়ে গেছে? এমন কোনো ঘটনা আছে? আমরা দেখেছি কত মিথ্যে কথা টিভির সামনে এসে, কত বুদ্ধিজীবীরা এসে, কত সাংবাদিকেরা এসে ঠাড়া পড়া কথা, আমাদের জামালপুরের ভাষায় যদি বলি, ঠাড়া পড়া মিথ্যা কথা বলেছে তারা। তারপরে তো টিভি চ্যানেল বন্ধ করে নেই। স্বাধীনতা বিরোধীরা যা ইচ্ছা তাই বলছে, তারপর তো টিভি চ্যানেল বন্ধ করে নেই। আর এই মেট্রিক পাস, সে তো আসলে মেট্রিক পাস। আপনি দেখবেন যে তার কোনো গুগলে সার্চ দিলে বা সরকার তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে লেখে নাই। মানেটা কি? এত বড় পণ্ডিত, এই এই আমি তাকে তেলাপোকা বলি, রাজনীতির সে তেলাপোকা। পৃথিবীতে বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে অযোগ্য লোকেরা দেশ শাসন করতেছে। একটা, মানে আমাদের একটা বাংলা কথা আছে না প্রবাদ, যে সুখে থাকতে ভূতে গেলায়। বাঙালিদের, বাংলাদেশিদের সুখে থাকতে ভূতে কিলাইছে। তার জন্যই তারা এই ষড়যন্ত্রে পা দিয়েছে, এবং তারা এখন হারে হারে টের পাচ্ছে। এখন সাংবাদিকেরা কোথায়? এখন আনু মোহাম্মদ কোথায়? এখন ওই চিঙ্কুমামেরা কোথায়? শহীদুল কোথায়? বাক স্বাধীনতা নাই বলে কই? এখন তো আমরা কোনো কথা বলতে দেখতেছি না। তাহলে তাহলে জনাব শেখ ফরিদ, এই জি, সমস্ত শহীদুল, চিনকুবা, ফ্রড মাজার সবাই কি মার্কিন সেই গোপন ষড়যন্ত্র, বাংলাদেশকে বিচ্ছিন্ন করে ফেলার যে জননেত্রী শেখ হাসিনা যেটা বলেছিল, সেটাই কি ওরা বুঝে শুনেই আস্তে ধীরে কলা কৌশলে বাস্তবায়ন করার দিকে এগুচ্ছে? নিঃসন্দেহে। আপনি কি মনে করেন আমরা যে স্টাডি, মানে আপনার কথা আমি বলতে পারবো না, আমার কথা বলি। আমি যত স্টাডি করি, আমি কি ফরাত মাজারের মতো স্টাডি করেছি? করিনি। আমি কি ওই ওই আহমদ সফর মাজারে খাদেম সলিমুল্লাহর মতো স্টাডি করেছি? করিনি। আমার মাথায় যদি এটা ঢুকে, আপনার মাথায় যদি এটা ঢুকে, তারা যে এত বড় বুদ্ধিজীবী তাদের মাথায় ঢুকে নাই? অবশ্যই তারা এটা জেনে শুনে তারা করতেছে। আলী রিয়াজ কি আমাদের সাথে কম পড়ালেখা করছে? না, কম পড়ালেখা করে, সে তো পড়ায়। ডক্টর ইউনূসের যে যারা এখন এই যে সঙ্গী সাথী হয়ে গেছেন, এখন যারা আছেন এই ফ্রড মাজার নামের বুদ্ধিজীবী, আনু মোহাম্মদ সাহেব কই? এখন আনু মোহাম্মদ, রেহনুমা আহমেদ, তাদের তো এখন কথা বলতে দেখি না। এখন দেশের সার্বভৌমত্ব নিয়ে পান থেকে চুন খসলে তারা পল্টন ময়দান, বাইতুল মুকাররম গরম করে ফেলে, শাহবাগ গরম করে ফেলে। এখন তারা কোথায়? সেই মৌলবীরা কোথায়? এরা সবই জানে, জেনে বুঝেই করতেছে। এরা আসলে বাংলাদেশের অস্তিত্ব 71 সালে মানতে পারে নাই। 1971 সালে বাংলাদেশের যারা চিঙ্কুবাম, তারা বাংলাদেশের স্বাধীনতা ওই রাজাকার, আল বদর, আল শামস, জামাত, মুসলিম লীগ, নেজামে ইসলাম এবং এই খেলাফতে মজলিস, এদের মতোই তারা মানে নাই। এই দেশের যারা
বাংলাদেশে যত ইসলামী দল ছিল তারাই বাংলাদেশের স্বাধীনতাকে যেমন মানে নাই, সিংহবামের এই দেশের স্বাধীনতাকে মানে নাই। এরা বলতো পেয়ারা পাকিস্তান, ইসলামী পাকিস্তান ভেঙে ফেলতেছে, এটা কাফেরের যুদ্ধ, কাফেরের সাথে মুসলমানের যুদ্ধ। আর সিংহবামেরা কি বলেছে, এই আনু মোহাম্মদ গঙ্গেরা, এদের উস্তাদেরা কি বলছে, বদরুদ্দিন উমর এখন কোথায়, এখন সার্বভৌমত্ব যায় না, এখন এই আহমদ সবার মাজারে খাদেম সলিমুল্লাহ খান সাহেব কোথায়, সলিমুল্লাহ, কলিমুল্লাহ, টলিমুল্লাহ, পলিমুল্লাহ, এরা এখন কোথায়? এখন যে সার্বভৌমত্ব নিয়ে তো আমরা কথা বলতে দেখি না। এরা জেনে বুঝেই করতেছে। আপনি তাদের এটা বললেন না যে তারা ষড়যন্ত্রে পা দিয়েছে, আসলে এরা তো স্বাধীনতাতেই বিশ্বাস করে না। এরাও এই নেজামে ইসলাম, হেফাজতে ইসলাম, জামাতে ইসলামের মতো, খেলাফতে মজলিসের মতো এরাও বলতেছে যে এটা ছিল দুই কুকুরের কামড়া কামড়ি। তারা বলে নাই যে এটা পাকিস্তান পবিত্র হয়ে থাকলো, তো দুই কুকুরের কামড়া কামড়ি বসে। তারা স্বাধীনতা মানে নাই বাংলাদেশে, এখনো তো তারাই। এরা কারা? এই ফরাদ মাজার, সলিমুল্লাহ খানেরা, এরা এতদিন সুযোগ পানে সরাসরি বলতে, এখন সরাসরি এদের প্রকাশ হয়ে গেছে। এই জুলাই আগস্টের ষড়যন্ত্রের দরকার ছিল, অনেক বুদ্ধিজীবীর মুখোশ খুলে গেছে, অনেক নেতার মুখোশ খুলে গেছে, অনেক ব্যক্তির আসল চেহারা বের হয়ে গেছে। এটা আসলেই জাতির জন্য, আমার মনে হয় যদি কোনোদিন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আবার ক্ষমতায় আসতে পারে, আশা করি সবাই স্পষ্টভাবে দেখতে পারবে এবং তারা সঠিকভাবে যেতে পারবে। এখন দুধ কা দুধ, পানি কা পানি হয়ে গেছে। এখন কে কোন পক্ষ, কে মুক্তিযুদ্ধের পক্ষে, সেটা দাঁড়িয়ালা টুপি আলা হোক আর কোটটাই আলা হোক, এখন স্পষ্ট হয়ে গেছে কে পক্ষে কে বিপক্ষে। আমরা এখন দিনের আলোর মতো দেখতে পাচ্ছি। তাহলে এটা এক্ষেত্রে অবশ্যই ষড়যন্ত্র, এবং এরা জেনে বুঝেই তা করতেছে। 29 মিলিয়ন নয়, আবার আমি বলি, মাইন্ড ইট, 29 মিলিয়ন নয়, 29 বিলিয়ন কিনা সেই চিন্তা করেন। জি, এখানে তাহলে এই বাংলাদেশের এই সার্বভৌমত্ব হারানো দেশকে রক্ষা করতে না পারার ক্ষেত্রে ভারতের ভূমিকাটা কি হতে পারে মার্কিন উপস্থিতিতে? এটা একটু বিশ্লেষণ এখন যদি করেন। ভারত তো প্রথমে তার নিজের দেশের চিন্তা করবে, তারা তো আমাদের মতো না। ভারতে দেখেন, এই যে ভারত এটা কি হতে পারে, আমি একটা অফ দ্য রেকর্ড বলি, মানে এটা আমার ধারণা, আমার মানে থিঙ্কিং থেকে বলতেছি, চিন্তা আসলো মাথায়, সেটা হলো এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে যে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ লাগিয়ে দেওয়া, এটা কি ভারতের একটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কি কলা কৌশল হতে পারে, কূটকৌশল হতে পারে, যে ভারতকে পশ্চিম সীমান্তে ব্যস্ত রেখে পূর্ব সীমান্তে এখানে মার্কিন কিছু না, অস্বাভাবিক কিছু না, হতে পারে, হতে পারে, হতে পারে। আবার এটাও হতে পারে, আবার এটাও হতে পারে। এটা আমরা সবগুলি সম্ভাবনা ধরে, আপনি যেটা বললেন এটাও একটা হতে পারে, এটাও একটা সম্ভাবনা। আর একটা সম্ভাবনা থাকতে পারে যে যেহেতু ট্যারিফ বাড়িয়ে দিয়েছে, ট্যাক্স বাড়িয়ে দিয়েছে আমেরিকা, এবং পৃথিবীতে সবচেয়ে বেশি ট্যাক্স 246% নাকি 40% ট্যাক্স চায়নার উপরে। তো এখন ভারতের সাথে আমেরিকার সম্পর্কটা ভালো হচ্ছে, হতে পারে চায়নাও এটা ঘটাইতে পারে, হতে পারে, দুইটাই করতে পারে। আমেরিকাও ঘটাতে পারে, চায়নাও ঘটাতে পারে। আমেরিকা ঘটাতে পারে এখানে ব্যস্ত রেখে রাখাইনে ঢুকবে। আবার চায়না, ভারত যেহেতু এখন ভারত একটা সুবিধাজনক অবস্থানে ছিল বাণিজ্যিক কারণে, বিভিন্ন কারণে, একদিকে চায়না থেকেও সুবিধা পাচ্ছিল, কারণ চায়না এবং ভারতের কিন্তু 100 বিলিয়নের উপরে বাণিজ্য, 100 বিলিয়নের উপরে প্রতি বছর। পাশাপাশি এখন তো আমেরিকার সাথে ভারতের বাণিজ্য খুব ভালোভাবে শুরু হবে, সেই কারণে আবার চায়নাও সেটা ঘটাইতে পারে। মানে সম্ভাবনা দুইটাই থাকে। আমরা যেহেতু আমরা দেখি নাই, অনুমান করে আমরা দুইটাকেই আমরা মনে করি সম্ভাবনা থাকে। এখন কোনটা হবে তা আমরা জানি না, দুইটাই সম্ভাবনা অথবা একটা। রাইট। তবে এখানে কি যখন এই যে করিডোর মার্কিন এজেন্ডা পূর্ব সীমান্তে বাস্তবায়নের ক্ষেত্রে ভারত কি কোনো মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী হিসেবে কাজ করবে নাকি বাধা হয়ে দাঁড়াবে, কোনটা মনে করেন আপনি, কোন সম্ভাবনা? এখন এটা খুবই জটিল প্রশ্ন করছেন, খুবই জটিল প্রশ্ন, মানে জটিল না, জটিলতর প্রশ্ন। আমার মনে হয় ওই যে বললাম, ভারত কিন্তু তার নিজের দেশের ব্যাপার সবাই এক। এই যে ভারত পাকিস্তান লেগে গেছে, আপনি দেখেন সকল দল মিলে নরেন্দ্র মোদী সরকার, তারা সমালোচক, বিজেপি সরকার সমালোচক, কিন্তু তারা নরেন্দ্র মোদীকে সম্মিলিত সিদ্ধান্ত দিয়েছে যে আপনি যা করবেন, অর্থাৎ সরকার যা করবে তারা একমত। তো ভারত কিন্তু এই ব্যাপারে নিজের স্বার্থটাকে দেখবে। তারা দেখবে, প্রথমে দেখবে তাদের সার্বভৌমত্ব ঠিক আছে কিনা, তারপরে তারা, আমাদের যেহেতু বন্ধু রাষ্ট্র, তারাও চাইবে যে আমাদের সার্বভৌমত্ব ঠিক থাকুক। কিন্তু আসলে যুদ্ধ লেগে গেলে বা কোনো বড় কিছু ঘটে গেলে বা কোনো ঘাটে এখানে এসে গেলে বহু কিছু ঘটতে পারে, কারণ চায়নাও এটা মেনে নেবে না। চায়নাও কিন্তু এখানে মার্কিন ঘাঁটি মেনে নিবে না, কারণ হলো এইখানে মূলত মার্কিন ঘাঁটি করা হচ্ছে, মূলত যেটা শুরুতেই আমি বলেছি যে আমেরিকার এখানে ঘাঁটি করতেছে চায়নার অর্থনৈতিক এবং সামরিক ইনফ্লুয়েন্সকে খর্ব করার জন্য আমেরিকা এখানে আসতেছে। নিঃসন্দেহে এটা একটা রাজনৈতিক, বা আমাদের বলতে পারেন এটা একটা শিশুও জানে, যে রাজনীতির সরে জানে, বিশ্ব রাজনীতির সরে যারা জানে, এবিসিডি জানে, সেও বলবে যে এখানে আমেরিকা আসতেছে চায়নাকে ঠেকাতে। তাহলে চায়না প্রথমে বিরোধিতা করবে। দ্বিতীয়ত, ভারত এটাকে সুনজরে দেখবে না। ভারত কোন অবস্থাতেও আমেরিকার ঘাঁটি এখানে সুনজরে দেখবে না। আপনার মনে আছে কিনা আমি জানি না, আমি মনে করাই দিই, হয়তো আপনার মনে আছে, ওই যে একবার আইলা নাকি কি যেন একটা বড় ঝড় তুফান হয়েছিল বাংলাদেশে, তখন কিন্তু
আমেরিকা থেকে সরাসরি নেভির সৈন্য বাংলাদেশের সীমান্তে চলে আসছিল। আপনার কি এটা মনে আছে? একেবারে পানিপথে, পানির নিচ দিয়ে চলে আসছিল এবং আসার পরে সাহায্য করার জন্য। আপনার কি মনে আছে? যখনই মার্কিন সৈন্য নেভি ঢুকে পড়ছিল বাংলাদেশ সীমান্তে, তখনই কিন্তু ভারত তার সামরিক হেলিকপ্টার নিয়ে ঢুকা, সেও বলছিল সাহায্য দিতে আসছে বলে, সেও কিন্তু ঢুকে গেছিল বাংলাদেশে। মনে আছে কি আপনাদের? আমি জানি না আপনার মনে আছে কিনা, এটা কিন্তু তখন ঘটছিল। সুতরাং আমার মনে হয় সাহায্য করতে আসছে সেটা যদি ভারত মেনে না নেয়, তাহলে আমেরিকান ঘাঁটি এখানে কেন মেনে নেবে? তবে এখানে প্রশ্ন আছে, সেটা হলো যে যেহেতু বিষয়টা বাণিজ্য, কে কাকে ছাড় দিবে, কে কাকে প্রফিট দিবে তার উপর নির্ভর করে। যদি ভারতকে আমেরিকা যদি ম্যানেজ করে ফেলে, তাহলে আমাদের জন্য আরো কপালে বেশি দুঃখ থাকবে। যদি ভারত আমেরিকার পক্ষে কাজ করে, তাহলে আমাদের সার্বভৌমত্ব কোনোভাবেই থাকবে না। আর এগুলো তো ফাঁদে পা দিছে তো আমাদের বর্তমান তথাকথিত সরকার, বিএনপি সহ। বিএনপিও কিছুটা বিরোধিতা করতেছে, তীব্র প্রতিবাদ তারা করতেছে না। জামাত তার পক্ষে, হেফাজত তার পক্ষে, আপনি দেখেন সকল বামপন্থীরা তার পক্ষে। অদ্ভুত ব্যাপার। তবে আমি খুবই উদ্বিগ্ন এই বিষয়টা নিয়ে, যে আমাদের দেশের অবস্থা খুব একটা ভালো হবে না, খুব একটা ভালো হবে না, ভয়াবহ পরিণতির দিকে আমরা যাচ্ছি। জি ভাই। ধন্যবাদ শেখ ফরিদ, আপনাকে সুন্দর বিশ্লেষণ করেছেন। আমাদের প্রিয় দর্শকদেরও ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, আবারও কথা হবে প্রিয় দর্শক আপনাদের অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ আবারও। ধন্যবাদ সকলকে।